নমস্কার, সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আজ এশা। আজকের এই প্রভাতের আলো অনুষ্ঠান আমরা ভক্তিগাথার মাধ্যমে শুরু করব। তাই চলুন সদ্গুরুর একাধিক ভক্তিগাথা আমরা শুনে নিই। সদ্গুরু আজ সকালে হায়দ্রাবাদের সাম্প্রতিক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত 4 জনকে পুলিশের এনকাউন্টারে গুলি করে হত্যা করা হয়েছে। একজন নারী হিসাবে এই ঘটনায় আমি খুবই বিচলিত, কিন্তু একই সময় মনে হচ্ছে ন্যায় বিচার হয়েছে। সদ্গুরু, আপনিও কি মনে করেন তারা প্রাপ্য শাস্তি পেয়েছে? দেখুন, সেই তরুণীর যা হয়েছে, দুর্ভাগ্যবশত তা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আর এইরকমটা শুধু এই দেশেই হচ্ছে না, হচ্ছে সারা বিশ্বেই। শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে একজন মানুষকে যে এইভাবে নির্যাতন করা হচ্ছে, এটা সর্বত্র হচ্ছে। এই দেশে এর মাত্রা অনেক কম ছিল। শুধুমাত্র এই আগের প্রজন্ম অবধিও নারীরা প্রধানত সুরক্ষিত ছিলেন, তারা নিজের বাড়ির সুরক্ষায় থাকতেন। এসব ঘটার সুযোগ তেমন ছিল না। এইসব হতো তাদের পরিচিতদের মাধ্যমে। তবে এই ধরনের নির্যাতন হওয়ার সুযোগ তেমন ছিল না, কারণ নারীরা সাধারণত সুরক্ষিত পরিবেশেই থাকতেন। এটাই প্রথম প্রজন্ম যারা বাইরে পা রাখছেন, আর এইসব বাড়ছে। একটার পর একটা ভয়াবহ ঘটনা, একটা আরেকটার চেয়ে বেশি নৃশংস হচ্ছে। আপনি যদি ওই তরুণীর ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্য হতেন, তাহলে আপনিও গুলি করতে চাইতেন। আরেকটা উদাহরণ দিই, হয়তো বুঝবেন। তো আমি কয়েক বছর আগের কথা বলছি, 2-3 বছর আগে। আমি তখন ক্যালিফোর্নিয়ায়, আর সেখানেও এইরকমই একটা ঘটনা ঘটেছিল। আর আমরা ঘটনাটা আলোচনা করছিলাম, আর সবাই আলাদা আলাদা মত রাখছিল। আর আমাদের দলে অনেকেই ছিলেন যারা মৃত্যুদণ্ডের বিরোধী। তাদের মতে মৃত্যুদণ্ড দেওয়া অন্যায়। আমিও কাউকে ফাঁসি দিতে চাই না, কিন্তু একই সঙ্গে যখন নির্দিষ্ট কিছু ঘটনা ঘটে যেটা শুধু অপরাধী নয়, যখন কেউ কাউকে নির্যাতন করে, তাকে নৃশংসভাবে অত্যাচার করে, দাবিয়ে মানুষকে ছিন্ন ভিন্ন করে চরম সুখ পায়, তারা শুধু অপরাধ করেনি, কাজটা অত্যন্ত আনন্দের সঙ্গে করছে। তো এই আলোচনাটা চলছিল, আর ওখানে একজন অ্যাক্টিভিস্ট ছিলেন, তিনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ছিলেন। বিতর্কটা খুব উত্তপ্ত হয়ে উঠলে আমি জিজ্ঞেস করলাম, ধরুন, কারণ ওনার একটা 14-15 বছরের মেয়ে ছিল, আর যে ঘটনাটার আলোচনা চলছিল তার বয়সও কাছাকাছিই ছিল। আমি বললাম, ধরুন আপনার মেয়ের সাথে এইরকম কিছু যদি হতো, আপনি কি তখনও এত জোর দিয়েই এই কথা বলতেন? তখন আপনি কি করতেন? তখন তিনি চুপসে গেলেন আর বললেন, আমি নিজের হাতে ওই লোকটার চোখের মণি বের করে আনতাম, আমি তার যৌনাঙ্গ কেটে ফেলতাম, আমি এইটা করতাম, ওইটা করতাম, সব করতাম। আর আমি চাইতাম সে যেন অন্তত 3 দিন তিলে তিলে ভুগে তবে মরে। আমি বললাম, আপনিই দেখুন। তো মানুষের মধ্যে এই ধরনের আবেগই রয়েছে। এখন পুলিশের হত্যা করা যদি এভাবেই এগোন, তাহলে দেশে সভ্যতার কিছুই অবশিষ্ট থাকবে না। যদি পুলিশ এবং বিচার বিভাগ পরিবারের আবেগ বা জনগণের আবেগের ওপর ভিত্তি করে কাজ করা শুরু করে, তাহলে আইনের কোনো ভূমিকাই আর থাকবে না। একটা সভ্য জাতি বা সমাজ গঠনের প্রক্রিয়ায় আইনের শাসন সবসময় ন্যায় বিচার দেবে না। আইনের শাসনই ন্যায় বিচার নয়। আইনের শাসন অনেক সম্ভাব্য খারাপ ঘটনাকে ঘটা থেকে ঠেকিয়ে রাখতে পারে। দেখুন, বর্তমানে আইনের শাসনটা কেমন আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে। ধরুন, আপনার একটা গাড়ি আছে, একটা মোটরসাইকেল রয়েছে, আর একটা লোক এসে এটা চালিয়ে নিয়ে চলে গেল আর নিজের বাড়িতে লুকিয়ে রাখল। তাই আপনি 5 জন লোক জড়ো করে তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে নিজের মোটরসাইকেলটা ফেরত নিয়ে এলেন। এখন জেলে কিন্তু আপনিই যাবেন। এটাই আইনের শাসন। কারণ আপনার উচিত ছিল পুলিশের কাছে গিয়ে অভিযোগ করা। দেখুন, পুরো ব্যাপারটা হয়তো অন্যায় বলে মনে হচ্ছে, তবুও
আইনের শাসন যদি আমরা ত্যাগ করি, তখন শহরের বুকেই জঙ্গলরাজ চলে আসবে। কেমন? তো পুলিশ গুলি করুক কিংবা জনতা ধোলাই দিক, পার্থক্যটা কোথায়? এক্ষেত্রেও তাই হয়েছে। জনতা নিজেই পুলিশ স্টেশনে দাঁড়িয়ে দাবি করছে, অভিযুক্তদের আমাদের হাতে তুলে দিন, আমরাই শাস্তি দেব। তারাও হয়তো হত্যাই করতেন। এমনকি সংসদেও লোকে বলছেন তাদের গণধোলাই হোক সংসদে। দেখুন, এইরকম অকথ্য জঘন্য কিছু দেখলে এইরকম আবেগ আসাই স্বাভাবিক, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। অভিযুক্তদের প্রতি নিঃসন্দেহে আমাদেরও কোনো সহানুভূতি নেই। কিন্তু যদি আইনের শাসন ত্যাগ করেন আর এইসব করা শুরু করেন, কি করে জানলেন? কি করে জানবেন? জানি এখন যা বলবো তা সবচেয়ে খারাপ শোনাবে, অনেক বিপদে পড়ব, কিন্তু তবুও বলি, কিভাবে জানলেন? ধরুন আমি সেই পুলিশ, আর আজ শহরে বিরাট আন্দোলন বিক্ষোভ চলছে, প্রচুর চাপ আসছে। তখন কি করব? সামনের এই প্রথম 4 জনকেই উঠিয়ে নিয়ে বলবো এরাই তারা। আর 2 দিন অপেক্ষা করলে এরাও যে মুখ খুলবে, তাই সবচেয়ে ভালো গুলি করে দাও, অথবা জেলে ফাঁসি দিয়ে বলো তারা আত্মহত্যা করেছে। আর কি, কেস ক্লোজড, আমার কাজ শেষ, আমি মেডেলও পেলাম। যেটা বলতে চাইছি, এই ধরনের ঘটনায় অনেক ফাঁক ফোকর থাকার অবকাশ থাকে, তাই একবার সেই দিকে যদি যান তখন কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই মুহূর্তে দেশের আবেগ এই রকম হওয়ায় সবাই বলছেন সঠিক শাস্তি তারা পেয়েছে, তবে আমি এর বিশদে যেতে চাই না। অনেক কিছুই হতে পারে, কিন্তু একই সঙ্গে যদি অন্ধকারের আড়ালে এই 4 জন পালাতে সফল হতো, তখন গোটা দেশ কি বলতো? তখন আমাদের প্রত্যেকেই বলতাম এই পুলিশেরা এত অযোগ্য, এরা কোনো কাজেরই নয়। পুলিশও হয়তো ওদের সাথে চক্রান্তে যুক্ত, হয়তো এই পুলিশও মেয়েটার ধর্ষণের সঙ্গে ছিল, আরও কত কি তখন আমরা বলতাম। সংবাদ মাধ্যম তখন কিছুই বাদ রাখত না। তাই এর অনেকগুলো দিক রয়েছে, বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। কিন্তু আমরা কি আবার সেই চটজলদি বিচারের যুগে ফিরব? আজ অপরাধ হলো আর কাল সকালেই কেউ গুলি বা ফাঁসিতে ঝুলল। যদি এইরকম ক্যাঙ্গারু কোর্ট ফিরিয়ে আনেন, তাহলে পৃথিবীকে সভ্য করায় আমাদের যে প্রচেষ্টা, তা থেকে কিন্তু পিছিয়ে আসাই হবে। ভাববেন না পৃথিবীটা সভ্য, ঠিক আছে? আপনাকে প্রতি প্রজন্মে ক্রমাগত তাদের সভ্যতার দিকে নিয়ে যেতে হবে, ক্রমাগত, নয়তো আবেগে পড়ে তারা আবার পিছিয়ে আসবেন। যখন আমি মূল্যবান কিছু হারাই, তখন আমি তো বলবই চুলোয় যাক আইন, মারো, মেরে ফেলো, কারণ এটা আমাকে এতটাই কষ্ট দিয়েছে। তো খুবই দুর্ভাগ্যজনক এই দৃশ্য। কোন পক্ষ ঠিক কোন পক্ষ ভুল সেই পক্ষ নেওয়া আমার বা আপনার কাজ নয়। এইরকম ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু আমি তো বলবো এইরকম হওয়ার প্রধান কারণটা অত্যধিক ধীর বিচার ব্যবস্থা এবং তার প্রক্রিয়াই। এটা সবাই জানে যে আদালতে বিচার পেতে 10 বছর লেগে যাবে। আমার মেয়ের ধর্ষণ হলে আমি কি 10 বছর অপেক্ষা করতে চাইব? নিশ্চয়ই না। Right now, এখন দিল্লিতে আরেকটা নৃশংস ধর্ষণ হত্যা হয়েছিল নির্ভয়া মেয়েটির। তার মা বাবা বলেছেন এইরকমই হওয়া দরকার। আমি চাই একইভাবে আমার মেয়ের ধর্ষণকারীদেরকেও এইভাবেই যেন হত্যা করা হয়। কেন? কারণ 7 বছরেও তাদের ফাঁসি হয়নি। মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছিল, কিন্তু তারা একটা উচ্চ আদালত থেকে আরেকটা উচ্চ আদালতে আপিলের পর আপিল করে যাচ্ছিল। এইভাবে তো পুরো জীবনই তাদের জেলে কেটে যাবে, আর তারা জেলে থাকার জন্য ট্যাক্স আমরাই দিচ্ছি। হ্যাঁ, আমরা দিচ্ছি। আনন্দ মহিন্দ্রা যখন তার মতন এত ভারসাম্যপূর্ণ ও শান্ত মাথার মানুষও বলতে বাধ্য হন আমি নিজে জল্লাদ হতে ভলেন্টিয়ার করব, কারণ তারা বলছেন জল্লাদই গায়েব। কারণ সবাই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করায় জল্লাদকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাই জল্লাদ নেই, তাই রায় চলে এলেও দড়ি টানার কেউই নেই। আনন্দ মহিন্দ্রার মতো কেউ, যিনি খুব ঠান্ডা মাথার লোক এবং বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে সুপরিচিত, যখন তিনি বলেন আমি ভলেন্টিয়ার করব, তখন মানতেই হবে বিচার ব্যবস্থা যাচ্ছে তাই রকম ধীর, থেমেই গেছে প্রায়। এ তো অমানবিকই। এই বিষয়ে কিছু না করলে এটাই স্বাভাবিক চল হয়ে দাঁড়াবে, সেই দিকেই এগোচ্ছে। দেশের আবেগ পুলিশের পক্ষে, এটা ভালো বিষয় নয়। দেশের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য এমনটা হওয়া ভালো নয়।